আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট রিজেক্ট দিয়েছে এবং কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট বিএফএস গ্লোবাল কল সেন্টার থেকে কল দিয়ে পুনরায় আবার সাবমিট করতে বলেছে। এবং আরেকটি টপিক হলো যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা দীর্ঘদিন অপেক্ষা করতেছেন, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এবং অনেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে, সীমিত আকারে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে, তবে সবাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না। তো এই বিষয় নিয়ে আজকে ভিডিও থাকবে এবং একটা কল রেকর্ড শোনাবো বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে এবং আমাদের ভিসা ভুক্তভোগী ভাইদের সাথে কথা বলা হয়েছে। তো আসলে কল রেকর্ডটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বর্তমান পরিস্থিতি অবস্থান কোন অবস্থানে আছেন। যেহেতু বিএফএস গ্লোবাল কর্মকর্তারা আমাদের ভালো মন্দ একটা আপডেট দিয়ে থাকে। এখন আমার কথা হলো যে বিএফএস গ্লোবাল যদি তারা একই কথা বলে তারপর কিন্তু আমরা দিন শেষে বিএফএস গ্লোবালের উপরে নির্ভরশীল থাকি। আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে বলে রাখি, ইতালি এম্বাসি বলেন বা বিএফএস গ্লোবাল বলেন, তবে আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে বলে রাখি যে ইতালি এম্বাসি বলেন বা ইতালি বিএফএস গ্লোবাল বলেন, এই দুটা জায়গায় কিন্তু দুর্নীতি ঢুকে আছে। কারণ 2023 সাল থেকে সেই আগস্টে থেকে ওই দুর্নীতি মানে কি পরিমাণ যে করেছে, যেহেতু 3 জন ছিল ওই 3 জনকে কিন্তু এখন ধরছে। তবে আমি মনে করি যেহেতু 3 জন ধরেছে তো এই 3 জনই শুধু দুর্নীতির সাথে জড়িত না, আরও কয়েকজন আছে এবং ইতালি বিএফএস গ্লোবালও কিন্তু আছে, কারণ একে অপরের সাথে সংযুক্ত। কিন্তু আমরা যখন বিএফএস গ্লোবাল কল সেন্টারে কল দিই, বিএফএস গ্লোবাল বলে যে ইতালি অ্যাম্বাসি সম্বন্ধে তারা ভালো মন্দ কিছুই জানে না, ওইখান থেকে ভালো একটা আপডেট আসলে তারা কিন্তু তুলে ধরতে পারে, এইটা বলে দোষ এড়াই যায়। কিন্তু ইতালি অ্যাম্বাসি যেরকম বিএফএস গ্লোবালের মধ্যেও কিন্তু ওইরকম দুর্নীতি আছে। 2023 সালের কথা এখনও আমরা কিন্তু ভুলি নাই। 2023 সালে কি পরিমাণ জমা নিয়েছে, এরকমভাবে একদিনে অ্যাপয়েন্টমেন্ট দিত তারা। 1 লাখ টাকার বিনিময়ের অ্যাপয়েন্টমেন্ট পাইতো, 2 লাখ টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট পাইতো, 50,000 টাকার বিনিময়ে 50,000 টাকা দিলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট একদিনের মধ্যেই তারা জমা দিতে পারতো। এরকম লাখ লাখ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে, কিন্তু তখন কিছু বলার কেউ ছিল না। কারণ তারা আর টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট পাইতো, জমা দিত। তারা ভাবছিল যে অ্যাপয়েন্টমেন্ট পাইছি, জমা দিছি, 100% আমরা ভিসা পেয়ে যাব, এইটা লোভ করে তারা কিছুই বলতো না। কিন্তু এখন দিন শেষে তারা দেখতেছে যে টাকার বিনিময়ে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিয়েছি, কিন্তু দিন শেষে আমরা এখন ভিসার জন্য হাহাকার করতেছি। দিন শেষে আমরা এখন ভিসা পাইতেছি না, 1 বছর পর 1.5 বছর পর আমরা এখন রিজেক্ট পেপার পাইতেছি। তো এইগুলা তখন কিন্তু সতর্ক ওইরকমভাবে ছিল না। তবে 22 এপ্রিল মানববন্ধন, 9 জুন অনশন এবং 9 সেপ্টেম্বর গণ অবস্থান কর্মসূচি, এর ফলে অনেকটাই পরিবর্তন আসছে। যেহেতু এখন অ্যাপয়েন্টমেন্টের নিতে হয় মেলের মাধ্যমে, অ্যাপয়েন্টমেন্ট যদি ইতালি থেকে যাচাই বাছাই কমপ্লিট হওয়ার পর যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তাহলে কিন্তু সরাসরি পাসপোর্ট বইটা জমা দিতে বলতেছে। ইদানিং যারা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে তারা কিন্তু এভাবেই সরাসরি পাসপোর্টটা জমা দিতেছে এবং 7 দিনে এবং 10 দিনের মধ্যে কিন্তু তারা ভিসা পাইতেছে। তো এই যে প্রসেসটা বা এই যে একটা পরিবর্তন, এটা কিন্তু আমি অনেক সাধুবাদ জানাই এবং এটা অনেক ভালো একটা জিনিস। কারণ দেখেন এতে করে আপনার বিএফএস গ্লোবালের টাকাটাও মাইরে যাইতেছে না, যেহেতু আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না, হয়তো আপনার ডকুমেন্টে কোনো সমস্যা থাকলে বা মালিক যদি প্রত্যাহার করে তাহলে আপনাকে মেলের মাধ্যমে জানাই দিবে যে আপনার রিজেক্ট। তো এখানে আপনার ফাইলটা জমা দিয়ে অপেক্ষা করতে হইতো বা ওইরকম কিছু। তো এটা আসলেই ভালো একটা প্রসেস, তবে এটা আরও দ্রুত বাড়ানো দরকার, যেহেতু তাদের সকল প্রসেসটাই কিন্তু স্লো। ফ্যামিলি ভিসা বলেন, রিটার্ন পাসপোর্ট আইনে বসে রয়েছে এবং স্ক্যান কপি জমা দিয়ে বসে আছে, সকল কার্যক্রমটাই তাদের স্লো কাজ করতেছে, ধীর গতিতে কাজ করতেছে। এই সকল কার্যক্রমটাই তাদের দ্রুত বাড়ানোর চেষ্টা করার জন্য আমাদের কর্মসূচির উদ্যোগ নেওয়ার জন্য বলতেছেন। আসলে কর্মসূচিটা আমি বলতেছি যে যেহেতু অনেকেই বলতেছে, আমাদের সাথে অনেকেই ভুক্তভোগী ভাইদের সাথে কথা বলা হয়, তো এটা আসলে অনেকেই বলতে চাইতেছে যে ঈদের পরেই করলে ভালো হইব, আবার কিছু ভাই ব্রাদার বলতেছে যে ঈদের আগেই করতে হবে। তো আসলে এখন এটা সবার মতামত নিয়েই আসলে ভালো একটা উদ্যোগ নেওয়া দরকার। যেহেতু ইতালি অ্যাম্বাসি বলেন, বিএফএস গ্লোবাল বলেন, আপনারা যে কোনো একটা উদ্যোগ নিলেই পরের দিনে কিন্তু তারা একটা নোটিশ দিয়ে দেয়। দেখেন এই যে একটা সপ্তাহ যাইতেছে, আজকে 3 তারিখ, তো আজকে ওই রকমভাবে আপডেট আসতেছে না। তারা ঠিক আছে ভিসা দিতেছে, আমিও মানি, তারা রিজেক্ট দিতেছে, এটা আমিও মানি। তো আসলে তারা কোনোভাবে সিরিয়ালভাবে না দিক, হ্যাঁ আমি বুঝি যে তারা যদি সিরিয়ালভাবেও না দেয় তাহলে তারা 500 নিষ্পত্তি দিক, রিজেক্ট দেন বা ভিসা দেন, 500 নিষ্পত্তি দেন। আমার দরকার নাই সিরিয়াল, আপনার যেহেতু শুরু থেকেই সিরিয়াল করতেছেন না, সিরিয়াল দেওয়ার দরকার নেই, আপনাদেরটাই রাইট থাকলো, আপনারা 500 নিষ্পত্তি দেন। এই যে 100, 150, 200, 250 করে যদি নিষ্পত্তি দেয় তাহলে এই যে ভুক্তভোগীরা
দিন যাইবে ভুক্তভোগীর সংখ্যা বাড়বে। 2023 সাল থেকে তারা এই যে ভুক্তভোগী হয়ে আছে, তো তারা এখন অপেক্ষা করতে করতে আজকে দেখবে, আগামী মাস দেখবে, ঈদের পর দেখবে, রোজার ঈদ দেখবে, কোরবানি ঈদ দেখবে, এরকমভাবে দেখতে 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 তাদের 1 বছর 2 বছর 3 বছর হয়ে যাবে গা, এবং কি 5 বছরও হয়ে যাবে গা। দেখা যাবে কি অনেকে যে নিষ্পত্তি পাইব না, যেভাবে 100-200 করে নিষ্পত্তি দিতেছে। তো আমরা অতি দ্রুত আমরা তাদের কাছে একটা আবেদন জানাবো যে আমাদের দ্রুত একটা নিষ্পত্তি দিক। যারা দেখেন অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে আসেন, তারাও কিন্তু ভোগান্তির শিকার হবেন। অ্যাপয়েন্টমেন্ট দিতেছে, তবে সীমিত আকারে দিতেছে, এই না বলে যে সবাইকে এরকম ঢালাওভাবে দিতেছে। অ্যাপয়েন্টমেন্টও দিতেছে না ঠিকমতো। পাসপোর্টগুলো রিটার্ন আইনে এখনও বসে আছে, স্ক্যান কপি জমা দিয়ে এখনও বসে আছে। তারপর 2025 সালে ক্লিক ডে গেল ফেব্রুয়ারি মাসে, তো 5 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, এই 3টা ক্লিক ডে গেছে। এই 3টা ক্লিক ডেতেও কিন্তু অনেকে আবেদন করেছে। এখন এই যে ক্লিক ডেতে আবেদন করার পরে কিন্তু অলরেডি নুরুস্তা ওঠা শুরু করে দিবে। তো এই নুরুস্তারা ওঠা শুরু করে দিলে তারাও তো অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করবে। তো দেখা যাবে যে তারা ভিসা পাবে, আবারও 2024 সালে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছে তারা আবারও হতবাগা হয়ে বসে থাকবে। যেমন 2023 সালে যারা ফাইল জমা দিয়া হতবাগা হয়ে আছে, যেমন 2023 সালে হ্যাঁ নিষ্পত্তি দিতেছে, 2023 সালেরও, 24 সালেরও, এবং কি 25 সালের কিন্তু ফ্যামিলি ভিসাও অনেকে পাইতেছে। তো 2023 সালে ওয়ার্ক ভিসা যারা জমাইছে তারা কিন্তু হতবাগা, তাদের যে ভিসা পাইতেছে একবার সীমিত, আর 2024 সালে কিছু কিছু পাইতেছে। তো এরকম 24 সালেও কিন্তু এখন পাইতেছে, আবার দেখা যাবে 25 সালে এসে পড়লে 25 সালের গুলা দিবে, আবার আপনাদের দিবে না। তো এই যে তারা টোটালি প্রসেসটা কিন্তু একবারে ধীরগতিতে। তো আমাদের সবারই দাবি থাকবে দ্রুত একটা সমাধান দিক। তো আজকে 3 মার্চ 2025 রোজ সোমবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট ডেলিভারির সংখ্যা ছিল 5টি, মোট রিটার্ন পাসপোর্ট রিজেক্টের সংখ্যা ছিল 21টি প্রায়, মোট রিটার্ন পাসপোর্ট সাবমিটের সংখ্যা ছিল 10টি প্রায়, এবং কি মোট ভিসার সংখ্যা ছিল 23টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 9টি, এগ্রিকালচার ভিসা ছিল 7টি, স্পন্সর ভিসা ছিল 1টি, ডোমেস্টিক ভিসা ছিল 3টি, ট্যুরিস্ট ভিসা ছিল 2টি, বিজনেস ভিসা একটা ওখানেই, স্টুডেন্ট ভিসা ছিল 1টি। তো আজকে যে ভিসার আপডেটগুলো আসলে একবারেই কম, যে ভিসাও দিছে এবং কি রিজেক্টও দিছে, মানুষ একবারেই কম যাইতেছে। তো আসলে এখন নিষ্পত্তি এরকমই দিতেছে। তবে আপনাদের কাছে একটা কথা বলে রাখবো যে আজকে এরকম একটা ঘটনা হয়েছে। তো আমাদের পরিচিত এক ভাই, তো সে কিন্তু আসলে ভিডিওটা করছে আপনাদের সামনে অনেকে। তো আপনাদের কাছে একটা কথা হলো কি, যে যদি ভিসার আপডেটটা জিজ্ঞাসা করা হয়, তো আপনারা, আমি মনে করি আগ্রহ সহিত আপনাদের বলা উচিত আজকে আপনি ইতালি ভিসা পাইছেন, ভাই আপনিও ভুক্তভোগী। আপনি এরকম না যে আজকে জমা দিয়ে কালকে ভিসা পাওয়া যাইতেছেন। হ্যাঁ, আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইয়া জমা দিয়েছেন, হয়তো 7 দিনে ভিসা পাইছেন বা 10 দিনে ভিসা পাইছেন, কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছেন আরও আগে। তো এটা বলা যাবে না যে আপনি ভুক্তভোগী ছিলেন না। অবশ্যই আপনি ভুক্তভোগী ছিলেন। আপনার সামনে একটা ক্যামেরা ধরলে, বা আপনি যদি তাকে ভিসার ছবিটা নাও দেখাইতে চান, কিন্তু কারো ভিসা দিয়ে কেউ যাইতে পারে না। আপনি যদি ইতালি কারো যদি লাগে স্ট্যাম্পিংওয়ালা ভিসা, অরিজিনাল স্ট্যাম্পিং ভিসা আপনাদের দিব আমি, সরাসরি কালেক্ট করার পর এই ভিসার ছবিগুলো দিব। আপনারা যদি সেই ভিসা দিয়ে যাইতে পারেন আপনারা যায়েন। তো তারপরও আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আপনি ভিসার স্ট্যাম্পিং নাও দেখেন, আপনার মুখেও তো যদি বলতে পারেন যে ভাই আমি এই শহর থেকে পাইছি। এতে করে দেখা যাইতেছে যারা ভুক্তভোগী আছে, আপনি তো ভিসা পেয়ে গেলেন, আপনি পার পেয়ে গেলেন। যারা ভিসা ভুক্তভোগী আছে তারা কিন্তু এটা অনুভব করতে পারে যে না, তার শহর থেকে ভিসা পাইতেছে বা তার শহর থেকে রিজেক্ট হইতেছে। আপনি রিজেক্ট হইলেও বলতে পারেন, এখানে বললে মুগ্ধা যে বললে যে আপনার ক্ষতি হয়ে যাবে ওইরকমটা না, আর আপনার ভিসা যে নিয়ে যাবে ওইরকমটা না। হ্যাঁ, একটা জিনিস ক্ষতি আছে, যেটা আপনার প্রতিবেশী বা আপনার এলাকার একজন যদি জানে, আপনার সাথে শত্রু যদি থাকে, তাহলে সে আপনার নামে একটা কেস করতে পারে, মামলা করতে পারে, এরকম একটা কিছু যদি আপনার সাথে ওরকম আগে কোনো ঝামেলা থাকে। তো আমি মনে করি সবার সাথে তো ঝামেলা নাই, এখানে সবাই কি খারাপ বা সবার সাথে ঝামেলা থাকবে এরকমটা কিছু? তো যাদের সাথে এরকম কিছু নাই, তো আপনার ভিসা দেখলে কেউ ইতালি যাইতে পারবে না। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের যদি জিজ্ঞাসা করে যে ভাই ভিসা কোন শহরের বা আপনি কি ভিসা পেলেন, কবে আবেদন ছিল, বা একটু বললে কিন্তু আপনাদের এই আপডেটটা কিন্তু তার জন্য না, হ্যাঁ এটা সবার জন্য। যারা ভুক্তভোগী, আপনি যে এরকম এই যে আমার ভিডিওটা দেখতেছেন, আপনারও দেখা যাইতেছে আপনি যেদিন আপনার ভিসা থাকবে যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, আপনার পাসপোর্টটা সাবমিট করতে বলবে। ওই দিন আপনি দেখবেন যে আপনি ভুক্তভোগী ছিলেন, এটাই ভুলে যাবেন, কিন্তু দিন শেষে আপনিও ভুক্তভোগী, এখন ভিডিওগুলো দেখতেছেন। তো এইটাই বলবো যে আপনার কারোর সাথে খারাপ ব্যবহার করেন না। আপনার সাথে ক্যামেরা ধরছে বা আপনার সাথে জিজ্ঞেস করতেছে ভাই আপনি কোন শহরে ভিসা পাইছেন, বা আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইছেন কোন শহরে থেকে অ্যাপয়েন্টমেন্ট পাইলেন, এবং কি জমা দিতেছেন, পাসপোর্ট সাবমিট করতেছেন, এই কথাটা জিজ্ঞাসা করছে। আপনি যদি বলতে পারেন যে ভাই আমি এই শহর থেকে নুরস্তা পাইছি, আমি এখন আজকে পাসপোর্ট সাবমিট করতেছি, তো এটা বললে ভাই আপনার কোনো ক্ষতি হয়ে যাবে না, বরঞ্চ এই আপডেটটা আপনি একা না, এটা সবার সামনে তুলে ধরা হয়। তো এটাই বলবো
যদি কেউ আপনাদের কাছে একটা আপডেট ভালো মন্দ জিজ্ঞেস করে আপনারা অবশ্যই বলবেন। তবে আপনারা কমেন্ট বক্সে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু জানতে চান, তো এখানে আসলে কয়েকটা কমেন্ট আপনাদের মাঝে তুলে ধরতেছি, যেটা হলো সবারই প্রশ্ন। তো আসলে ফ্যামিলি ভিসা যারা জমা দিচ্ছেন, তো তাদের একটাই প্রশ্ন যে আসলে ভিসাগুলো পাইতেছে তো কোন বছরগুলো পাইতেছে বা কোন তারিখের গুলো পাইতেছে। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আজকে হলো 4 জুন 2025 সালের ভিসাগুলো পাইছে, জানুয়ারিতে তাদের জমা ছিল, এবং কি 2023 সালের কিছু 2023 সালের সবচেয়ে বেশি কম ফ্যামিলি ভিসাও পাইতেছে এবং কি ওয়ার্ক ভিসাও পাইতেছে। 2024 সালে কিছু পাইতেছে, কিন্তু 25 সালে যারা ফ্যামিলি ভিসা তাদের থেকে বেশি ভিসা পাইতেছে। 2 নম্বর প্রশ্ন হলো যে ভাই আজকে আমি রিজেক্ট পেপার কালেক্ট করছি, তো ওইখানে লেখা আছে যে রেভোকাতো, এবং কি নিচে লেখা আছে যে 60 দিনের মধ্যে আপিল করলে কি ভিসা হবে। তো এখানে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাই যে আজকে 3 মার্চ 2025 রোজ সোমবার। তো আজকে বেশ কিছু ভাই রিজেক্ট হয়েছে এবং কি রিজেক্ট পেপারগুলো কিন্তু আমাকে দিয়েছে। তো ওই রিজেক্ট পেপারের মধ্যে ওই যে লেখা একই কথা লেখা আছে, প্রত্যেকটা রিজেক্ট পেপারে একই লেখা যে রেভোকাতো বা রেভোক বা প্রত্যাহার, যে মালিক উইথড্র করে ফেলাইছে, একই কথা। এবং কি নিচে লেখা আছে যে 60 দিনের মধ্যে আপিল করার জন্য। তো এই আপিল করলে এখন ভিসা হওয়ার সম্ভাবনা হবে বা এটা কতটুকু সত্য, এখন আপনাদেরকে আমি ক্লিয়ার করি যে 145 নম্বর আইনে যেটা বলা হয়েছিল, স্পোর্টাল ইউনিকো সংস্থার মাধ্যমে যাচাই বাছাই কমপ্লিট করার পর দ্বিতীয়বার, এটা কিন্তু দ্বিতীয়বার যাচাই বাছাই, প্রথমবার কিন্তু যাচাই বাছাই কমপ্লিট করার পর আপনাকে নুলস্থাটা দিয়েছে, কিন্তু এখন এটাকে তারা কিন্তু 145 নম্বর আইন জারি করে এটা দ্বিতীয়বার যাচাই বাছাই করার মাধ্যমে আপনার নুলস্থাটা যাচাই বাছাই করার পর যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তাহলে আপনাকে পাসপোর্টটা সাবমিট করতে বলবে। তো এখানে দ্বিতীয়বার যাচাই বাছাই করার পর যদি আপনি ভিসা পাওয়ার যোগ্য না মনে হয় তাহলে কিন্তু আপনি সরাসরি রেডি ফর কালেকশন SMS দিয়ে রিজেক্ট দিয়েছে। 145 নম্বর আইন অনুসারে তারা কিন্তু কঠোরভাবে যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করে আপনাকে একটা আপডেট দিতেছে, হয় ভিসা বা রিজেক্ট। এখন 145 নম্বর আইন অনুসারে কঠোরভাবে যাচাই বাছাই করার পর আপনি রিজেক্ট হয়েছেন, এখন এইটাকে আবার দ্বিতীয়বার আপিল করলে যে ভিসা হবে এটা 100%-এর মধ্যে আপনি 1% ধরতে পারেন, আর 99%-এই যে ভিসা হওয়ার সম্ভাবনা নাই। কারণ এখানে রেভোকাতো বা রেভোক বা প্রত্যাহার মালিকজনিত সমস্যার কারণে আপনাকে রিজেক্ট দিয়েছে। এই মালিকরে যদি আগে তিনি ঠিক রাখতো, আপনার মাধ্যম যদি ঠিক রাখতো তাহলে আপনার রিজেক্ট হইতেন না। এখানে আপনার কোনো দোষ নাই এই রিজেক্ট হওয়ার পিছনে, একমাত্র আপনার মাধ্যম দোষ। কারণ আপনি যেই টাকাগুলো দিয়েছেন 10 লাখ, 7 লাখ, 12 লাখ, 17 লাখ বা 4 লাখ বা 5 লাখ, যেই টাকাটাই দিয়েছেন সেই টাকাটা সে আপনার জন্য ব্যয় করে নাই, সে তার জন্য ব্যয় করছে সে ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে ইতালিতে তার ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। কিন্তু আপনার জন্য আপনি যে যাবেন, আপনার অবশ্যই পেপুত্ররা আপনার মালিকের ডকুমেন্ট চাবে। এখন আপনি যাবেন, ছেলে স্কুলে ভর্তি করাবেন, বাবার আইডি কার্ড চাইবে, এটাই স্বাভাবিক। তো আপনি ইতালি যাইবেন, আপনি কোন মালিকের কাজ করবেন ওই মালিকের ডকুমেন্ট চাইবে, এবং কি মালিকের থেকে পারমিশনটা তারা ওইখানে মেলে যে রেসপন্স করবে না, এটা তো হবে না। মালিকের কাছে মেল গেছে, মালিকের রেসপন্স করে নাই, মালিক আপনাকে নিতে চায় না, এই জন্য সমস্যা। তো এখন আপনি দ্বিতীয়বার আপিল করলে দ্বিতীয়বার যে আপনাকে মালিক নিতে চাইবে এটা আসলেই হাস্যকর ব্যাপার। কারণ আগেই তিনি কিন্তু ঠিক রাখে নাই, আপনার মাধ্যম ওই মালিকরা হয়তো টাকা পয়সা দেয় নাই ঠিক মতো, এবং কি মালিক ওইরকমভাবে কন্ট্যাক্ট করে নাই, মালিকের সাথে ওইরকমভাবে ডিল করে নাই। আগে যারা 2023 সালে জমা হয়েছে তারা কিন্তু মালিকের সাথে ওরকম কন্ট্যাক্ট করতো না, জাস্ট 2 লাখ টাকা বা 1 লাখ টাকার বিনিময়ে তারা তাদের ডকুমেন্ট ব্যবহার করে আবেদন করতো। কিন্তু এখন তার ওইরকমটা হবে না, কারণ আপনার দায়িত্ব মালিকের নিতে হইব। তো এরকম দায়িত্ববোধ হয়ে অনেক মালিকে আপনাকে নিতে চায় না, এই একটাই কারণ কি তার সাথে ওরকমভাবে কন্ট্যাক্ট করে নাই। তো আমি আপনাদেরকে শেষ একটা কথা বলবো এই বিষয় নিয়ে, যেটা আপিলের বিষয়। আপনি আপিল করেন, সে আপনার মাধ্যম যদি আপিল করতে চায় তাকে করতে বলেন, সমস্যা নাই, কিন্তু আপনি যেই টাকাগুলো দিয়েছেন সম্পূর্ণ টাকা, আপনি যে সময় লস করেছে এইটা সহ, আর আপনি মূল টাকা যেই টাকা দিয়েছেন সম্পূর্ণ টাকা তার কাছে আপনি চাইবেন। এই আপিল নামে আবার যে 6 মাস 1 বছর বসায় রাখবে এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, তো এইটাই বলবো, যেহেতু আপনি রিজেক্ট হয়েছেন, এখন বর্তমান নিয়মে রিজেক্ট হয়েছেন, আপনার এখন ভিসা হওয়ার সম্ভাবনা 1%, আর 99%-এই নাই। তো এখানে আপনি তাকে আরবার সময় দিবেন। অবশ্যই আপনি রিজেক্ট পেপার পাইছেন, আপনি দ্রুত টাকা পয়সা কালেক্ট করবেন। 3 নম্বর প্রশ্ন যে ভাই কি বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট বন্ধ? তো আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাই যে ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা বা স্টুডেন্ট ভিসা, এই অ্যাপয়েন্টমেন্টগুলো সম্পূর্ণ কার্যক্রম চালু আছে, এবং কি ভিসা ডেলিভারি সকল কার্যক্রম চালু আছে। তবে ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট ব্যাপারটা এটা হলো যে সীমিত আকারে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে, ওয়ার্ক ভিসা এটাও কিন্তু চালু আছে।
ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বন্ধ না, ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট চালু আছে, তবে সীমিত আকারে দিতেছে। যাদেরটা যাচাই বাছাই কমপ্লিট হইতেছে, তবে যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে তারা কিন্তু 100% ভিসা পাইতেছে, কারণ তারা যাচাই বাছাই কমপ্লিট করার পর সরাসরি মেন পাসপোর্টটা কিন্তু বিএফএস গ্লোবাল জমা দিতে বলতেছে। মেন পাসপোর্ট জমা দেওয়ার পর 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে তারা কিন্তু ভিসা কালেক্ট করতেছে। সকল প্রকার অ্যাপয়েন্টমেন্ট চালু আছে, জাস্ট ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্টে সীমিত আকারে দিতেছে। তো বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে কথা বলা হয়েছে, তো কল রেকর্ডটা শুনেন তাদের মুখে তারা কি বলল। আমি এখন আপনার ফোন সংযোগ করব। ধন্যবাদ বিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য। অন্বেষা বলছি, কি তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি? আচ্ছা, হ্যাঁ, আমি বলছিলাম অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে, যে আমরা যে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করছি প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। আমরা কি আমরা যদি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যোগ্য হয়ে থাকি তাহলে তো আমাদের একটা ফিডব্যাক দেওয়া উচিত। আর না, যদি আমরা না হয়ে থাকি তাহলে আমরা অ্যাপয়েন্টমেন্ট না পেতে পারি যদি আমাদের ডকুমেন্ট যে মেল করছি যদি ঠিক না থাকে, সেটা তারা আমাদের ভেরিফাই করে যদি তাড়াতাড়ি আমাদের একটা সিদ্ধান্ত দিয়ে দিত যে আমরা জমা দিতে পারবো কি পারবো না, তাহলে আমাদের বছর এত দিন অপেক্ষা করা একটা খুবই অস্বস্তি বা আমাদের আর্থিক দিক দিয়েও ক্ষতিগ্রস্ত হচ্ছে, বুঝছেন। আমরা বিভিন্ন আমরা অন্য জায়গায় মুভ করতে পারছি না, আমরা কোনো কাজ করতে পারছি না, এটার অপেক্ষায় আমরা অন্য কিছু করতে পারছি না। এই জন্য আমরা অনেক ভোগান্তিতে আছি বিষয়টির জন্য। যে এখন আমরা কবে নাগাদ আমরা এটার রেজাল্ট পেতে পারি এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। জি স্যার, আপনার কনসার্নটি আমি বুঝতে পেরেছি, তবে আন্তরিকভাবে দুঃখিত স্যার বিষয়টির জন্য। স্যার, মূলত ইতালির ওয়ার্ক পারমিটের যে গুলো রয়েছে সেগুলো এখনো সাসপেন্ড আকারে রয়েছে, তাই যার কারণে আমরা বর্তমানে কোনো ধরনের ইনফরমেশন এই বিষয়ে শেয়ার করতে পারছি না। স্যার, এক্স্যাক্টলি কতদিন সময় লাগতে পারে স্যার সেটি সম্পূর্ণ স্যার ইতালির যে এম্বাসি রয়েছে স্যার তার উপর ডিপেন্ড করছে। স্যার, কারণ আপনি কিছুটা সময় নিয়ে অপেক্ষা করবেন। স্যার, যখন আমাদের ওয়ার্ক পারমিটের সাবমিশন গুলো স্টার্ট হয়ে যাবে স্যার, তখন আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। জি, বুঝতে পারছি, কিন্তু তারা যে আপডেট দিছে যাচাই বাছাই করার সম্পূর্ণ হলে তাকে ডাকবে। তো একটা অনলাইনের সিস্টেমে যাচাই বাছাই সম্পূর্ণ করতে তারা এত সময় নিচ্ছে, আমরা মনে করি যে এত সময় লাগার কথা না। এত সময় যাবত যাচাই বাছাই করার পর আমরা তো অনিশ্চিত আমাদের আমরা জমা দিতে পারবো কি পারবো না তাও বুঝতে পারতেছি না। তো তারা যদি একবার যারা ইমেল করছে, হ্যাঁ, অপেক্ষা করতেছে, তাদের যদি বিষয়টা তারা একটু দেখতো তাহলে মনে হয় 1 মাসের মধ্যেই তারা ক্লিয়ার করে ফেলতে পারতো। যে অনলাইনে সে যদি চেকিং করতো যে তাদের ডকুমেন্টস ঠিক আছে, না হলে ইমেলের মাধ্যমেই তাদের ডকুমেন্টস ঠিক না থাকলে রিজেক্ট করে দিত। এটা করলে যদি মানুষ অপেক্ষা করার চাইতে রিজেক্ট খাওয়া অনেক ভালো, কারণ একটা মানুষ কাজ করতে পারতেছে না, কোথাও যাইতে পারতেছে না, এটা একটা অস্বস্তিকর, বুঝছেন। আপনারা যদি একটু বিএফএসে কন্ট্যাক্ট করতেন, বলতেন যে আমরা যারা ইমেল করছে তারা প্রচুর সমস্যার মধ্যে আছে, তারা জানাচ্ছে, তারা এখন অনেক চাচ্ছে যে যাদের ইমেল নলেজটা ঠিক নাই বা ডকুমেন্টস ঠিক নাই তাদের রিজেক্ট করে দেওয়া হোক তাড়াতাড়ি। আর যারা ঠিক আছে তাদের ইমেলের মাধ্যমে অপেক্ষা করার একটা সময় দেওয়া হোক, তাহলেও মনে করেন আমরা একটু স্বস্তিতে থাকতাম আর কি। আপনার বিষয়টি আমি বুঝতে পেরেছি, আমি নোট করে নিচ্ছি। আমাদের থেকে স্যার যদি পসিবল হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমি আমাদের এন্ড থেকে স্যার জানানোর চেষ্টা রাখবো। স্যার, যদি আমাদের এন্ড থেকে জানানোটি পসিবল হয়ে থাকে। জি জি জি, আন্তরিকভাবে একটু চেষ্টা করেন, কারণ আমরা তো আমরা হাজার হাজার শ্রমিক, আমরা এই আশা নিয়ে বসে আছি, আমরা দিন গুনছি আর কি। আমরা যদি কর্মে আমাদের অনেকে আছে বিদেশ থেকে এসেছে, অনেকে আছে কর্ম ছেড়ে
মানে আবেদন করেছে, অনেকে তো বুঝতে পারে নাই যে এত দীর্ঘ সময় তাদের মানে চেকিং চলবে, তাহলে আমরা কখনোই এর মধ্যে জড়াইতাম না, বা আমরা আবেদন করে মানে এর মধ্যে একটা মানে বুঝতেই তো পারছেন যারা মানে এটা অনেক ভোগান্তির বিষয়, মানে এই আর কি। আপনি একটু ইনফর্ম করেন যে ভিসা মানে এম্বাসিতে, যে তাদের বিষয়টি যারা ইমেল করে বসে আছে প্রায় 1 বছর, তাদের বিষয়টি একটু দ্রুত দেখার জন্য, তারা যেন তাদের ডকুমেন্টস ঠিক না থাকলে তাদের সরাসরি তাদের রিজেক্ট করে দিলে তারা একটা অন্য কোথাও মুভ করতে পারবে। অপেক্ষার প্রহর অনেক কষ্টের, এটা একটু জানাই দিন, বুঝছেন? আমি নোট ডাউন করে নিচ্ছি। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এন্ড থেকে স্যার যদি পসিবল হয়ে থাকে আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব। জি জি জি, যারা যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যোগ্য তাদেরও যেন তারা দ্রুতভাবে তাদের পদক্ষেপ নেয়। তারাও তো আশায় আছে অনেকেই যাওয়ার জন্য, যে কবে এটার মানে সমাধান দিবে। আমি মনে করি যে অনলাইন চেকিং করতে এত সময় লাগার কথা না। আপনারা একটু মানে বললেন যাতে মানে তাদের অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীদের বিষয়টা তারা একটু দেখে, ঠিক আছে? তো দ্রুতভাবে তারা জানি কাজটা একটু চালাই দেয়, সমাধান করে দেয় যেন, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ, আপনি একটু মানে ইনফর্ম করেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, ধন্যবাদ। এ ব্যতীত অন্য কোনো ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি? না, এটাই আমার জানার ছিল আর এটাই বলার ছিল। ওকে, ধন্যবাদ স্যার। ভিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য। আপনার দিনটি শুভ। আচ্ছা, থ্যাংক ইউ।